আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেলা ৩টায় বড় আয়োজনে ঘটবে এই আত্মপ্রকাশ। দলের নামও জানা যাবে সেদিন। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দলের নেতা, শহীদ পরিবার, কূটনৈতিক ১৬ বছরের নির্যাতিত পরিবার, অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী, প্রবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান সার্জিস আলম। ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচার কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি যেন কোনো সুযোগ না পায়, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির দ্বিপাক্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেতারা। আজকের এই সম্মেলনের কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সুযোগ এসেছে দেশকে গড়ে তোলার। অযথা তর্ক বিতর্ক করে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে স্বৈরাচার কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি সুযোগ পেয়ে যায়। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে দেশ যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে তা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তারেক রহমান। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে প্রতিনিয়ত অবান্তর আলোচনা না করে মানুষের মূল সমস্যাগুলো সমাধানের তাগিদ দেন তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তারেক রহমান। আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে কিনা এমন প্রশ্ন করে সরকারকে সে পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতবর্ষে বসে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করতে চাইছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ধামরায় ঢাকা জেলার সমাবেশে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ধামরাইয়ে নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে ঢাকা জেলা বিএনপির সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ধামরাই পৌর শহর। বিএনপি মহাসচিব বলেন, পুরো জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, চালিয়েছেন হত্যাযজ্ঞ। হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে, তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? সরকার জেনে শুনে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। আমাদের শত্রুরা বিভিন্ন রকম ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল আয়োজিত মানববন্ধনে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র দল ও ছাত্র শিবিরের রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র দলকে বলে যে আমরা ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন? গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতা আব্দুস সালাম। সরকারের সাহায্য যেটা হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর অনুরোধ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জের এক পথসভায় তিনি এ অনুরোধ করেন। এ সময় তিনি আরও বলেন, এ দেশকে মুক্ত করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ টানা 15.5 বছর জুলুম করেছে। এ কারণে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তাদের জন্য নিরাপদ ছিল না, যে কারণে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। দাম্ভিকদের দম্ভ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করে। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। ডিসেম্বর টার্গেট করে জাতীয় নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে ভোটের 2 মাস আগে অক্টোবর মাসে তফসিল ঘোষণা হতে পারে। এই সময়ের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের বিষয়গুলো সমাধান করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে ইঙ্গিত দেন সিইসি। সাদিয়া কানিজের রিপোর্ট। একটি সংগঠন আছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে ইসিবিতে কর্মরত প্রতিবেদকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ সময় আগের কমিটির সদস্যরা নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ চ্যালেঞ্জিং হলেও জুনের মধ্যেই তা কাজ শেষ করার চেষ্টা চলছে। আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এখন সুতরাং রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা নাই, ওনারা বিতর্ক করুক, আগে ভোটার লিস্টটা বানায়, তারপরে দেখা যাবে। ভোটার লিস্টটাই তো ফাইনাল করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই। প্রধান নির্বাচন কমিশনারের আশা, ভোটের দিন যত এগিয়ে আসবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির তত উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে things will settle down. নির্বাচন কমিশনাররা কেউ ব্যক্তিগত এজেন্ডা নিয়ে কাজ করছে না বলে দাবি সিইসির। আমাদের ব্যক্তিগত এজেন্ডাও নাই বা অন্য কারো এজেন্ডা নিয়েও আমরা ওয়ার্ক করতেছি না। আমরা এজেন্ডা নিচ্ছি দেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে তাকিয়ে, দেশের গণতন্ত্রের দিকে তাকিয়ে। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চান প্রধান নির্বাচন কমিশনার। আমরা অলওয়েজ কোঅপারেশন পেয়েছি এবং ভবিষ্যতে পাবো। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আর ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং পদত্যাগ নিয়ে সরকার কোনো মন্তব্য করতে চায় না বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি সব অফিসে ফাইলিং করার পাশাপাশি সরাসরি ফাইল জমা না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া ডিসেম্বর অথবা আসছে বছরের মার্চে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানান শফিকুল আলম। এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি, এটা হলো আমাদের কাছে ইনফরমেশন। আর বাকিটা ওনার বিষয়, আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না। সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিংয়ে ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। কোনো ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে,
আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ফুঁসে উঠেছে নাগরিক সমাজ। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা পুলিশি বাধার মুখে পড়ে। এছাড়া মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। অরণ্য গফুরের রিপোর্ট। সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে, ক্ষোভ জমেছে নাগরিকদের মনে। ক্ষোভ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই গণপদযাত্রা। জাতীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এ সময় ধর্ষণের বিচারের দাবিতে স্লোগান দেয় তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। গেল 2 মাসে 336টি হত্যাকাণ্ড, 797টি ছিনতাই ও 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। শাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ওই গতি ছেড়ে দিন। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা এলাকায় এলাকায় কমিউনিটি গড়ে তুলবো। চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাই, লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ। সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগের অনেকে দেশব্যাপী অপকর্ম করছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে পুলিশকে সক্রিয় হবার আহ্বান জানান তিনি। ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায়। নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হওয়ায় সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে বলে রাজধানীর ফার্মগেটে মানববন্ধনে অভিযোগ করে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারেন, আপনি এই দায়িত্ব ছেড়ে দেন। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। অরণ্য গফুর, টিভি, ঢাকা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে পরিস্থিতির আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সন্ধ্যা থেকে ঢাকা শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং পরিচালনা করা হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি দেশব্যাপী ডাকাতি, ছিনতাই, খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা দেয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাজধানীসহ সারা দেশে চলে প্রতিবাদ। এমন বাস্তবতা এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন বাহিনীর তৎপরতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। রাত থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোল পরিচালনা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে দেয়া হচ্ছে মোটরসাইকেল। কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। এদিকে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালা শেষে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট মাঠে নামছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার উত্তরণের চেষ্টা করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। প্রচণ্ড তাড়না চেষ্টা আছে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনী নির্মাণাধীন ঘাটিতে হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় শাহাব কবির নাহিদ নামে এক তরুণ নিহত হয়েছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,
কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর তল্লাশি চৌকির সদস্যদের সঙ্গে হেলমেট পরা নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর পাড়ার লোকজন ঘাঁটিতে হামলা চালায়। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। মাদ্রাসা শিক্ষা সংস্কারে দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং প্রতিটি জেলায় কামিল মাদ্রাসা স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা MA মতিন এই দাবি জানান। তিনি আরও বলেন, স্বাধীনতার পরে 9টি শিক্ষা কমিশন গঠিত হলেও কোনোটা আলোর মুখ দেখেনি। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র সেনার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল আলম। বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকসমূহের আলোচনা এবং টেকসই পরিকল্পনা গ্রহণে করণীয় শীর্ষক সেমিনারটিতে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণ ও শাস্তির দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচি থেকে ERT সচিব নাজমা মোবারক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ফারহিন আহমেদ, কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া ও UGC সচিব ফখরুল ইসলাম সহ সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে দ্রুত অপসারণ দাবি করে ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করে নাটোর জেলা বিএনপি। বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বক্তব্যকালে তিনি বলেন, সারা দেশে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ বেড়েই চলেছে। নির্বাচিত সরকার ছাড়া যারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমান সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এ সময় তিনি দেশে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। প্রাইম ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ব্যাংক ইন্স্যুরেন্স প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। 3 দিনের এই প্রশিক্ষণে অংশ নেন 42 জন কর্মকর্তা। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আবুল কালাম আজাদ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রধান অনুষদ সদস্য ASM ইব্রাহিম হোসাইন। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস ও প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুর আহমেদ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় একটি ইলেকট্রনিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 2 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। সোমবার দেশটির মেলাকা রাজ্যের তাঙ্গা বাতু শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, সকাল 10টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে 2 বাংলাদেশির কর্মীর মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এই ঘটনায় আহত হচ্ছে আরও 2 বাংলাদেশি কর্মী। তবে নিহত 2 বাংলাদেশির নাম পরিচয় এখনও জানা যায়নি। খেলার খবর শুরু হলো RTV ক্রিকেট ফেস্টিভ্যাল 2025। সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডের TND মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। খেলাধুলার মাধ্যমে RTV পরিবার আরও একতাবদ্ধ হবে, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই সময় টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলের অধিনায়ক সহ উপস্থিত ছিলেন RTVর বিভাগীয় প্রধানরা। RTVর এমন আয়োজনকে সাধুবাদ জানাতে মাঠে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। এ সময় তিনি বলেন, এমন আয়োজন চাপ নিয়ে কাজ করা RTVর কর্মীদের মানসিক প্রশান্তি দেবে। আমরা যে কাজ করি গণমাধ্যম কর্মী হিসেবে, যে ধরনের স্ট্রেস নিতে হয়, ব্যস্ততা, ঝুঁকি, নানান সময় একটা অসুখী ভাব থাকে। এই খেলাধুলার মাধ্যমে যে চার্জ হবেন আগামী সারা বছর যেতে কাজে গতি আসে সেই প্রত্যাশা রাখছি। আপনারা যে এই এত অল্প লাইটে RTV
খুব জায়গা কম রিক্রিয়েশনের, আপনাদের হয়তো ক্যামেরাম্যান বলেন, অফ দ্য ফিল্ড বলেন, স্ক্রিপ্ট রাইটার বলেন, নিউজ অফ হেড বলেন, এত ব্যস্ত থাকে, এটা যে আপনারা রিক্রিয়েশন দিবে, ফলোড বাই আমাদের ক্রিকেট কালচারও তৈরি করবে, যেটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আরটিভিকে। একটা পরিবারের কোনো একজন সদস্য যদি সঠিক না থাকে, অসুস্থ থাকে, তাহলে কিন্তু পুরো পরিবার ঠিক থাকতে পারে না। ঠিক তেমনি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আরটিভি, একটা ডিপার্টমেন্ট ভালো করলে অন্য ডিপার্টমেন্ট যদি খারাপ করে তাহলে সবাই ভালো থাকতে পারবো না। সুতরাং আমরা সবাই চেষ্টা করব একে অপরকে সাপোর্ট দেওয়ার জন্য। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।